কামড়াতে চাইছেন? তের কণ্ঠ কাঁপছে, ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ, বুকের ভেতরটা ধুকপুক করছে অজানা উত্তেজনায়। সে বহু কষ্টে এইটুকু উচ্চারণ করতে সক্ষম হয়েছে। এদিকে তের কথা শুনে জাঙ্কুক একটা শ্বাস ফেলে তেকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে তে একটা লম্বা শ্বাস টেনে নিজেকে একটু স্থির করলো। জাঙ্কুক অন্যদিকে ঘুরে নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে পড়ল। তে আর চোখে একবার জাঙ্কুকের পিঠের দিকে তাকালো আর বলল, কামড়াতে না দিলে আপনি জিমিন আপুকে আপু বলে ডাকবেন না? জাঙ্কুক কোনো উত্তর দিল না। তার এই নীরবতাতে সহ্য করতে পারল না। তে ধীরে ধীরে জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি হলো, শুনতে পাচ্ছেন না? জাঙ্কুক বিরক্ত ভরা চোখে তের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, মেজাজ খারাপ করো না তো, চুপচাপ ঘুমাও, মুডটাই নষ্ট করে দিয়েছো। কথাগুলো শুনে আরও বেশি বিভ্রান্ত হলো তে। সে কি এমন করেছে? তে পুনরায় নিজের স্থানে এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার পরেও তে ঘুমাতে পারল না। এদিকে জাঙ্কুক একভাবেই শুয়ে আছে। তে বুঝতে পারল না যে সে আদৌ ঘুমিয়েছে কিনা। তে একটু দ্বিধা নিয়ে নিজের তর্জনী আঙ্গুল দিয়ে জাঙ্কুকের পিঠে দুটো আলতো টোকা দিল। মুহূর্তে জাঙ্কুক ঝড়ের বেগে তের দিকে ঘুরে গিয়ে তার হাত সরিয়ে দিল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বিরক্ত করছে কেন? ঘুমাতে বলছি না। তে একটু চমকে গিয়ে শুষ্ক গলায় বলল, আপনি কি রাগ করেছেন? জাঙ্কুক এবার একটা দীর্ঘশ্বাস ফেলে নরম স্বরে বলল, আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই মেয়ে। আমি রাগ করলে তোমাকে ঠটে দুটো চড় মেরে দিতাম। জাঙ্কুকের কথা শুনে তে ঘাবড়ে গেল আর বলল, তার মানে আপনি রেগে আছেন? না। চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জাঙ্কুক বলল, তুমি কাকে কি বলতে হবে সেসব তো ভালোই বোঝো, কিন্তু স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে সেসব বোঝো না। এই ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে তে। কথাটা শুনে তে ফ্যাল ফ্যাল চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। যদিও বা সে জাঙ্কুকের চেহারা দেখতে পাচ্ছে না, তবুও তার মনে হচ্ছে জাঙ্কুকের মন ভালো নেই। তে অভিমানী কণ্ঠে বলল, আমি কোনটা বুঝতে পারিনি? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আচ্ছা ঠিক আছে, জিমিন আপুকে আর আপু বলে ডাকতে বলবো না। জাঙ্কুকের ভীষণ খারাপ লাগলো। সে কিভাবে তেকে বোঝাবে যে সে তের ব্যবহারে অনেক কষ্ট পায়। জাঙ্কুক কাছে গেলে তে অদ্ভুত ব্যবহার করে, আর এটাই জাঙ্কুককে অনেক কষ্ট দেয়। তে ছটফট করলে জাঙ্কুকের মনে হয় সে তেকে আবারও করছে। সে অবশ্যই তের সাথে জোরাজুরি করতে চায় না, কিন্তু এই তে কবে বড় হবে আর কবে নিজে থেকে জাঙ্কুকের কাছে আসবে? ততদিন জাঙ্কুক কিভাবে নিজেকে সামলে রাখবে? জাঙ্কুককে নিশ্চুপ থাকতে দেখে তে চিন্তিত কণ্ঠে বলল, আপনার কি শরীর খারাপ? জাঙ্কুক স্বাভাবিক স্বরে বলল, না, তবে মন অবশ্যই খারাপ। তে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? দেখো তে, আমি অনেক টায়ার্ড, ঘুমাতে দাও আমাকে। তে চুপ হয়ে যায় আর জাঙ্কুকও অন্যদিকে ফিরে চোখ বুঝলো। অন্ধকার আচ্ছন্ন রুমটা নিস্তব্ধ, শুধুই শোনা যাচ্ছে দেয়ালে ঝোলানো ঘড়ির টিক টিক শব্দ। জানালার ওপারে কঠিন অন্ধকারে ঘুমিয়ে পড়েছে শহর। বাতাসে মিশে আছে একরাশ গা ছমছমে নিস্তব্ধতা। এমন সময়ে তের নরম কণ্ঠ ভেসে এলো, আপনি কি কষ্ট পেয়েছেন? আচমকা তের প্রশ্নে জাঙ্কুক ফট করে চোখ মেলে তাকায়। তে জাঙ্কুকের মাথায় হাত রাখলো। জাঙ্কুক তের দিকে ঘুরে গিয়ে চাপা কণ্ঠে বলল, কষ্ট পেয়েছি, কিন্তু তুমি কি বুঝতে পারছো যে আমি কেন কষ্ট পেয়েছি? তে কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে রয়ে শয়ে বলল, আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি বলুন কি করলে আপনার কষ্ট কমে যাবে, আমি সেটাই করব। জাঙ্কুকের ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে ভারী কণ্ঠে বলে উঠল, আমাকে আদর করো, তাহলে আমার কষ্ট কমে যাবে। তে ভ্যাবাচাকা খেয়ে গেল। চোখে মুখে তীব্র লজ্জা, অস্বস্তি আর সংকোচ ফুটে উঠল। তবুও জাঙ্কুকের মন রক্ষার্থে সব দ্বিধা উপেক্ষা করে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জাঙ্কুক চোখ বুজে অনুভব করলো তের স্পর্শটুকু। তের সেই কোমল স্পর্শে জাঙ্কুকের চোখে মুখে প্রশান্তির রেখা ফুটে উঠল। জাঙ্কুক তখন আস্তে করে বলল, স্বামীকে এভাবে আদর করতে হয়? তে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে তাহলে কিভাবে করতে হয়? জাঙ্কুক নিজের কপালের মাঝ বরাবর আঙ্গুল ঠেকিয়ে বলল, এখানে কিস করো। তে হকচকিয়ে গেল, গলা শুকিয়ে এলো, তবুও সাহস সঞ্চয় করে জাঙ্কুকের কপালে নিজের নরম ঠোঁট দয় ছোঁয়ালো। এতটুকুতে জাঙ্কুকের মন ভালো হয়ে যায়। তবুও কথায় আছে না, বসতে গেলে শুতে চায়, ঠিক তেমনটাই হলো জাঙ্কুকের ক্ষেত্রেও। জাঙ্কুক এবার নিজের গালে আঙ্গুল ঠেকিয়ে বলল, এবার আমার গালে কিস করো।
তের নিঃশ্বাস ভারী হয়ে আসে, ভেতরটা কাঁপছে, ভেতরে স্নায়ুর টান টান অবস্থা। এমনটা আগে কখনো হয়নি, যেন কোনো দুঃসাহসিক অভিযানে নেমেছে সে। জাঙ্কুকের গম্ভীর তীক্ষ্ণ উপস্থিতি যেন তের অগ্নি পরীক্ষা নিচ্ছে। তের সংকোচ স্পষ্ট বুঝতে পেরে জাঙ্কুক মৃদু হেসে বলল, থাক, করতে হবে না। করতে ভালো না লাগলে কিছুই করতে হবে না তোমার। কিন্তু তে মাথা নেড়ে সাহস জুগিয়ে এগিয়ে এসে জাঙ্কুককে কিস করতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক ঘুরে তাকায় তের দিকে। ফলস্বরূপ তে অজান্তে জাঙ্কুকের ঠোঁটে কিস করে বসলো। তে অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে সরে যেতে নেবে, তার আগে জাঙ্কুক এক হাতে তের ঘাড় চেপে ধরে। তে বেচারে কি আর করবে, জাঙ্কুক শক্তপোক্তভাবে নিজের ঠোঁটের সাথে তের ঠোঁট চেপে ধরে রেখেছে, যেন হঠাৎ কোনো দুরন্ত ঝড় এসে তেকে ঘিরে ফেলেছে। পালানোর পথ নেই। জাঙ্কুকের স্পর্শে চাপে ঠোঁটের ছোঁয়ায় তের শরীর জমে আসে। তে শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই জাঙ্কুক তের নিচে ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে। তে ছোটার জন্য ছটপট করতে লাগলো, কিন্তু তাতে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হলো। জাঙ্কুক আরো প্রবল হয়ে তের ঠোঁটে নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো। জাঙ্কুকের চুমুরত অবস্থাতেই তেকে নিজের নিচে টেনে নেয়। তের দুহাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত তের ঘাড় চেপে ধরে। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক তের ঠোঁট জোড়া ছেড়ে দেয়। তের চোখে জল, ঠোঁট লাল হয়ে গেছে, মনে হচ্ছে অক্সিজেনহীন কোনো ভিন্ন গ্রহে ছিল এতক্ষণ। মাত্রই পৃথিবীতে ফিরে এলো। তে হাঁপাচ্ছে, কাঁপা কাঁপা ঠোঁটে শ্বাস নিচ্ছে এক টানা। 2 মিনিট পর তে কিছুটা স্বাভাবিক হলো। জাঙ্কুক এখনো তের হাত জোড়া ধরে রেখেছে। তে নিজের হাত ছাড়াতে চাইলেই জাঙ্কুক ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, সরি হানিবি, আর একবার প্লিজ, এবার ব্যথা দেব না, প্রমিস। তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক পুনরায় তের গলা আঁকড়ে ধরলো। তের বলতে না পারা কথাগুলো গঙ্গানি রূপে রুমের চারিদিকে ছড়িয়ে পড়লো। এবারে চুমুটা ছিল ভীষণ সফট, তীব্রতার বদলে ভালোবাসায় ভরপুর। জাঙ্কুক ধৈর্য সহকারে তে ঠোঁটের মাঝে বিচরণ করছে। তে একসময় ক্লান্ত হয়ে হার মেনে নিজেকে জাঙ্কুকের নিকট সঁপে দিল। এরকম ভাবে জাঙ্কুক কতক্ষণ যাবত তে ঠোঁটের মাঝে ডুবেছিল তার কোনো খেয়ালই নেই। ঘড়ির কাঁটা রাত 3টা ছুঁয়ে ছুঁয়ে। জাঙ্কুক নাক ডেকে ঘুমাচ্ছে। তের চোখে ঘুম নেই, সে নির্লিপ্ত ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। যদিও অন্ধকার রুমে কোনো কিছু দেখা যাচ্ছে না। তে লক্ষ্য করেছে এই কয়েকদিন সে জাঙ্কুকের পাশে ঘুমালেও জাঙ্কুক নাক ডাকেনি। তবে আজকে কি হলো? তে একটা শ্বাস ফেলে ঘুমাতে চাইলো, কিন্তু ঘুম যেন তার সাথে লুকোচুরি খেলছে। বারবার জাঙ্কুকের চুম্বনের কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। তার আজকে একটুও খারাপ লাগেনি, উল্টো জাঙ্কুকের প্রতিটি স্পর্শে তার শরীরে অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে দিয়েছে, যার প্রভাবে তার চোখে ঘুমও ধরা দিচ্ছে না। এটাকেই কি তাহলে স্বামীর আদর বলে? ভাবনাটা মাথায় আসতেই তে দুহাতে মুখ ডেকে নিল। লজ্জায় তার গাল পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ যেতেই তে জাঙ্কুকের দিকে এগিয়ে যায়, এক হাতে জাঙ্কুককে জড়িয়ে ধরে তার পিঠে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। সকাল 8টা, সূর্য সদ্য মাথা তুলেছে। জানালার কাছে হালকা গরম ভাব, রোদ সরাসরি ভেতরে না ঢুকলেও পর্দার ফাঁক গলে একটু একটু করে ছড়িয়ে পড়ছে। জাঙ্কুকের রুমে অদ্ভুত এক নিস্তব্ধতা, ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। জাঙ্কুক তখন বলল, আজকে বোগামের নানুর অপারেশন হবে। জাঙ্কুক হাত ঘড়ি পড়তে পড়তে তের উদ্দেশ্যে কথাটা বলো, কিন্তু বিনিময়ে তের থেকে কোনো রেসপন্স পেল না। জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকায়। তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, কিন্তু তেকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো ভাবনায় ডুবে আছে। জাঙ্কুক তের দিকে এগিয়ে গিয়ে তের পিঠ বরাবর টোকা দিতে তে ধরপড়িয়ে উঠল। হাতে থাকা চিরুনিটাও ফ্লোরে ছিটকে পড়ল। তে থতমত খেয়ে জাঙ্কুকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে জাঙ্কুক তের মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল, রাতের ঘটনা ভুলতেই পারছো না দেখছি, ব্যাপার কি হানিবি? জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় আড়ষ্ট হয়ে ঠোঁট চেপে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। তাকে এভাবে লজ্জা পেতে দেখে জাঙ্কুক নিজের ঘাড় চুলকে বলল, তুমি কিন্তু আমাকে সিরিয়াস করছো। আমি আবার বাইট করতে শুরু করলে আমাকে কিন্তু আটকাতে পারবে না হানিবি। কথাটা শুনে তে ড্রেসিং টেবিলের দিকে ঘুরে গিয়ে বলল, বোগাম ভাইয়ার নানুর কি অবস্থা এখন? জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল, সেটাই বলছিলাম, আজকে ওনার হার্টের অপারেশন করা হবে। তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে আর বলল, আপনি করবেন?
জাঙ্কুক প্যান্টের পকেটে হাত রেখে বলল, না, হার্ট সার্জন করবে, তবে আমি সাথে থাকবো। আফটার অল বোগাম আমার হানিবিকে পালাতে সাহায্য করেছে, তার প্রতিদান স্বরূপ আমি এতটুকু তো করতেই পারি, তাই না? জাঙ্কুক হাসছে। তে সরু চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এর আগে সে জাঙ্কুককে এভাবে হাসতে কখনোই দেখেনি। আর সত্যি বলতে জাঙ্কুককে হাসতে দেখে তেরও খুব ভালো লাগছে। তে তখন জাঙ্কুককে বলল, বাহ, আপনার মন আজকে বেশ ভালো দেখছি। জাঙ্কুক হুট করে দেখে উল্টো দিকে ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরলো আর বলল, বউয়ের আদর পেয়েছি তো, সেজন্যই মনটা ফুরফুরে লাগছে। তে নিজেও হেসে উঠল। বাবা মাকে হারানোর পরে প্রথম তো একটু মন থেকে হাসলো। তে তখন বলল, আমাকে নিয়ে যাবেন? জাঙ্কুক তের চুলে মুখ গুজে চাপা স্বরে বলল, কোথায়? বোগাম ভাইয়া নানুকে দেখবো, আপনার সাথে যেতে চাইছি, নিয়ে যাবেন? জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলল, না তে, আমি সার্জারি চলাকালীন ওটিতে থাকবো, তখন তুমি একা একা কী করবে? তে ঠোঁট ফুলিয়ে বলল, বাড়িতেও তো একা একা থাকতে হয়, তার চেয়ে আপনার সাথে যাওয়াটাই ভালো। অপারেশনের পর আমরা ঘুরতে যাব, প্লিজ। জাঙ্কুক আর না করতে পারলো না। এভাবে বলার পরেও কি সে না করতে পারে? জাঙ্কুক তখন বলল, ওকে ডান, তার আগে ব্রেকফাস্ট করে নাও, চলো। জাঙ্কুক রুমের দরজা খুলতেই জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে যায়। জিমিনের হাতে থাকা কফির মগটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলো, আগে তো কফি ছাড়া চলতোই না, এখন তো কফি নিয়ে এলেও তোমাকে পাওয়াই যায় না। জিমিনের কথা শুনে তে মাথায় কাপড় টেনে দরজার দিকে এগিয়ে আসে। জাঙ্কুক জিমিনের হাত থেকে কফির মগটা নিতে যাবে, তার আগে তে এগিয়ে এসে মগটা নিয়ে নেয়। এক সেকেন্ডও অপেক্ষা না করে কফির কাপে একটা চুমুক দিয়ে নাক মুখ কুচকে ফেলে। জাঙ্কুক আর জিমিন দুজনেই হতবাক হয়ে তের দিকে তাকায়। তে মুখের কফিটুকু আবারও কাপে ফেলে দিয়ে বলে ওঠে, ছি, এটা কি বানিয়েছো জিমিন, ওয়াক! তের কথা শুনে জিমিন রেগে মেগে তের হাত থেকে কফির মগটা ছিনিয়ে নেয়। বাজকাই কণ্ঠে বলে ওঠে, এই বেয়াদব মেয়ে, তোমাকে একবার বলেছি না যে আমার নাম ধরে ডাকবে না? তে চোখ মুখ শক্ত করে বলো, আমাকে ভাবি বলে ডাকো, তারপরেই আপু বলে ডাকবো। জিমিন মুখ বাঁকায় আর বলে, তোমার মুখ থেকে আপু ডাক শোনার জন্য আমি উতলা হয়ে যাইনি। তুমি যদি আমার সাথে কথা বলতে না আসো তাহলে আমি খুশি। তে একটা শ্বাস ফেলে বলো, আচ্ছা, আমাকে ভাবি বলতে হবে না, তুমি অন্তত ওনাকে একবার ভাই বলে ডাকো। জিমিন অগ্নিঝরা চোখে তের দিকে তাকাতেই জাঙ্কুক বলে ওঠে, জিমিন, তোর বিহেভিয়ার অনেক খারাপ হয়ে গেছে। আমি কিন্তু তোকে ফার্স্ট আর লাস্ট বারের মতো ওয়ার্ন করছি, তের সাথে এভাবে কথা বলবি না তুই। জাঙ্কুকের কণ্ঠে এমন কিছু ছিল যা জিমিনকে ভীষণভাবে আহত করলো। জিমিন তখন জাঙ্কুককে বলল, তুমি শুধু আমার বিহেভিয়ারই দেখলে, ওর বিহেভিয়ার দেখলে না? ও আমার সাথে কিভাবে কথা বললো সেটা তুমি দেখলে না জাঙ্কুক ভাই? ও তোকে ঠিকই কথা বলেছে। তুই একটা কাজ কর, আমাকে ভাই বলে ডাকতে তোর সমস্যা হলে তুই আমার চোখের সামনেই আসিস না। কথাটা শুনে জিমিন অভিমানী চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে হাতে থাকা কফির মগটা শক্ত করে চেপে ধরে আর বলে, হ্যাঁ, আমি না আসলে তুমি সামান্য কফিটুকুও খেতে পারবে না, বুঝলে? তোমার এই অকালপক্ষ বউ তো শুধু চটাং চটাং করে কথা বলতেই জানে। আর কি জানে সে? এই সাদা চামড়াটা ছাড়া ওর মাঝে আর আছেই বা কি? তাও এই সাদা চামড়াটা আছে বলেই ছেলেদের ভেঙে খেতে পারে, নইলে তো ভিক্ষাও জুটতো না। কথাটা বলার আগেই জিমিনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল জাঙ্কুক। জিমিন নিজের কথা শেষ করার আগেই জাঙ্কুকের শক্তপোক্ত হাত তার গালে স্পর্শ করলো। থাপ্পড়ের তীব্রতায় থাকা হাতের কফিটার মগটা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ড্রয়িং রুমে বসে থাকা ব্রেকফাস্ট করছিল তারা সবাই ছুটে আসে ঘটনাস্থলে। রাগে জাঙ্কুকের শরীর কাঁপছে। জিমিনের সাহস দেখে সে অবাক হলো। তার সামনে দাঁড়িয়ে ডেকে নিয়ে এগুলো বলতে জিমিনের বুক কাঁপলো না? তে ঠোঁট চেপে কেঁদে উঠলো। তের চাপা কান্নার শব্দে জাঙ্কুক আরও বেশি রেগে যায়। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জিমিনের চুল টেনে ধরে। তে এরকম ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দ্রুত এগিয়ে এসে জাঙ্কুকের হাত থেকে জিমিনকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। জাঙ্কুক হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠে এক হাতে তেকে সরিয়ে দেয়। তে আবারও গিয়ে জিমিনকে ছাড়ানোর চেষ্টা করতে জাঙ্কুক জিমিনকে ধাক্কা দিয়ে বসে। জিমিন ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন এগিয়ে এসে জিমিনকে নিজের দিকে টেনে নেয়। জিমিন লোকটা চেহারা না দেখে লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। জাঙ্কুক পুনরায় জিমিনের দিকে এগিয়ে যেতে নিলে তে জাঙ্কুকের পা জড়িয়ে ধরল। জাঙ্কুকের রাগ মুহূর্তে হাওয়া হয়ে যায়। সে তড়িৎ গতিতে তেকে উঠে বুকে টেনে নিল। বাড়ির বাকিরা এরূপ ঘটনায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। জিমিন কিছুটা স্বাভাবিক হতেই লোকটাকে ছেড়ে লোকটার মুখের দিকে তাকায়। লোকটা ছিল সুগা। সুগার দৃষ্টি অনুভূতি শূন্য। এরই মাঝে জিমিনের মা এগিয়ে এসে জিমিনকে জড়িয়ে ধরে আর জাঙ্কুককে বলে, জেকে, তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে। যে মেয়ের গায়ে আমি মা হয়ে কখনো হাত তুলিনি, তুমি আমার সেই মেয়েকে মারলে। জাঙ্কুক কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল,
আমি যে আপনার মেয়েকে বাঁচিয়ে রেখেছি সেই জন্য কৃতজ্ঞ থাকুন। ওর জায়গায় অন্য কেউ হলে আমি খুন করে ফেলতাম। জিন সহ বাকি সবাই জাঙ্কুকের এমন ব্যবহারে বিস্মিত হলো। নামজুন ধমকের স্বরে জাঙ্কুককে বলল, জেকে তুমি কিন্তু বাড়াবাড়ি করছে এবার। আমি বাড়াবাড়ি করিনি বাবা। তের স্বামী হিসেবে আমার উচিত ছিল ওর জবান বন্ধ করে দেওয়া। তখনই জিমিনের বাবা এসে বলল, জিমিন কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি এভাবে বলছো আমার মেয়েটাকে? জাঙ্কুকের শরীর কাঁপছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় সে নিজের চুল খামচে ধরল। তারপর হাঁসফাঁস করতে করতে বলল, ও যে কি করেছে আমি সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। তোমরা যদি আমার স্ত্রীকে সম্মান দিতে না পারো তাহলে আমি এই মুহূর্তে ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এমনকি এই জীবন বংশের সাথে আমার সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করব। তে তখনও জাঙ্কুকের বুকের সাথেই লেপ্টে ছিল। জাঙ্কুকের কথা শুনে সে ফুপিয়ে কেঁদে ওঠে। তার মনে হচ্ছে সব কিছু তার জন্যই হয়েছে। এদিকে জাঙ্কুকের কথা শুনে জিন ভরকে গেল। একটা মাত্র ছেলে তার, যদি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে তো সে ছেলের শোকে মরেই যাবে। ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। এর আগেও তো জাঙ্কুক চলে গিয়েছিল। আর সত্যি তো এটাই যে তের জন্যই জাঙ্কুক ফিরে এসেছে। সবাইকে চুপচাপ থাকতে দেখে জিমিনের মা বলল, ভাই ভাবি তোমরা যদি এর বিহিত না করো তাহলে আমি আর থাকবো না এই বাড়িতে। আমার মেয়েকে নিয়ে আমি আজই চলে যাব। জিন দোটানায় পড়লো। সে জিমিনের মাকে বোঝানোর চেষ্টা করে বলল, জানোই তো জেকের রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি না হয় বুঝলাম ভাবি, কিন্তু জিমিনের বাবা যদি একবার এই বিষয়ে জানতে পারে তাহলে ভেবে দেখেছো কি হবে? এমনিতেই আমরা তার অমতে গিয়ে এই বাড়িতে থাকছি। জিন চুপ হয়ে গেল। আপাতত তার কাছে ছেলের দোষ লুকানোর মতো অজুহাত নেই। এরই মাঝে সবাইকে অবাক করে দিয়ে জাঙ্কুক থেকে রুমের ভেতর নিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। পুরোটা সময় রোজ আর সুগা চুপচাপ ছিল। বড়দের মাঝে তাদের কথা বলা মানায় না, মূলত সেই জন্যই রোজ চুপ করে দাঁড়িয়ে আছে। নইলে সেও সবাইকে বলে দিত যে জিমিন তার ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইছে। আগে জিমিনকে যেটুকু ভালো লাগতো, কিন্তু কালকের ঘটনার পর জিমিনকে দেখলেই তার রাগ উঠছে। রোজ জিমিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, কেন রে ভাই, দুনিয়াতে কি ছেলের অকাল পড়েছে? তুই কেন আমার লাট সাহেব ভাইটার পেছনেই ছ্যাঁচড়ার মতো পড়ে আছিস? ভালোই হয়েছে ভাইয়া আজকে তোকে ছ্যাঁচানি দিয়েছে, এখন যদি একটু বুদ্ধি জাগ্রত হয়। জিমিনের মা জিমিনকে নিয়ে জিমিনের রুমের দিকে চলে যায়। তারপর এক এক করে বাকি সবাইও চলে গেল। রোজ সুগার দিকে তাকিয়ে দেখলো সুগা একইভাবে দাঁড়িয়ে আছে। রোজ ব্রুকুচকে সুগার সামনে গিয়ে হাত নাড়ায় আর বলে, এই ভাইয়া কি হলো? রোজের ডাকে সুগা যেন হুঁশ ফিরে পেল। এদিকে সুগার চোখ মুখের অবস্থা দেখে রোজ আঁতকে ওঠে। সুগার চোখ রক্তবর্ণ ধারণ করেছে, পুরো চেহারা কেমন যেন থমথম করছে। সুগা রোজের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করতেই রোজ একটা শুষ্ক ঢোক গিল আর বলল, ভাইয়া আর ইউ ওকে? সুগা মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ইয়া আম ওকে। রোজ একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। একটু আগে তোমাকে একদম জেকে ভাইয়ের মতোই দেখাচ্ছিল। কথাটা শুনে সুগা রোজের মাথায় চাপড় মেরে বলল, মোটেও না, আমি ভাইয়ার মতো না। অপরদিকে তে হাত মুখ ধুয়ে এসে বোরকা পড়তে লাগলো। জাঙ্কুক এক মনে তের ফোন চাপছে আর নিজের চুল টানছে। তে বুঝতে পারলো যে জাঙ্কুকের মন মেজাজ ঠিক নেই। তে কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগে তে আচমকা জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে জাঙ্কুকের উরুর উপর বসে পড়ল। জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকায়। তে ফিস ফিসিয়ে বলে ওঠে, আলো আপনার কোলে উঠতে চাইলো, সেই জন্যই এসেছি, আমি নিজে থেকে আসিনি কিন্তু। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকায়। তে বোরকা পড়েছে আর হিজাবটা গলায় পেঁচানো, চুলগুলো উঁচু করে খোপা করা। জাঙ্কুক তখন বলল, আলোকে? তে জাঙ্কুকের হাতটা নিজের পেটের উপর রেখে বলল, বাবুর নাম আলো রেখেছি। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের দিকে তাকায়। এখন তাকে কিছুটা স্বাভাবিক দেখাচ্ছে। সে হঠাৎই বলে ওঠে, আলো তো মেয়েদের নাম, তোমার তো ছেলে হবে। কথাটা শোনার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। তে তখন বলল, আপনি কি করে জানলেন যে আমার ছেলে হবে? জাঙ্কুক তখন বলল, যেদিন তোমার ব্লিডিং হয়েছিল সেদিনের রিপোর্ট দেখে আমি শিওর হয়েছি যে তোমার ছেলে হবে। তের কপাল কুঁচকে গেল আর বলল, আপনি আমাকে আগে বলেননি কেন? বলার মতো পরিস্থিতি ছিল না। তাছাড়া ছেলে নাকি মেয়ে সেটা জানাটা তেমন বড় কোনো বিষয় না। ছেলে যে সুস্থ আছে সেটাই তোমার সৌভাগ্য। তে নিশ্চুপ হয়ে গেল। জাঙ্কুক তখন বলল, আলো নামটা ভালো ছিল, কিন্তু নামে একটা মেয়েলি ব্যাপার আছে। আলো বলে আমি ডাকবো। জাঙ্কুক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তাহলে আমি কি বলে ডাকবো? তে নিম্ন স্বরে বলল, আমি নাম ভেবেই রেখেছিলাম, যেহেতু ওর ছেলে সেহেতু ওর নাম হবে জিওন ভিকুক।
তুমি তো ভালোই অ্যাডভান্স, নামও একদম ঠিক করে রেখেছিলে। তে হ্যাঁ বোধক মাথা নাড়ে। হঠাৎ করে তে অনুভব করলো জাঙ্কুক ধীরে ধীরে তাকে নিজের আরো কাছে টেনে নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে তে উঠে যেতে নেয়। তার আগে জাঙ্কুক ভারী কণ্ঠে বলে ওঠে, আমার কোলে বসার জন্য ট্যাক্স কি তোমার ছেলে দেবে নাকি তুমি দেবে হানিবি?